আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে যোগ দেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম কার্যদিবসে বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায়। সেখানে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে যদি ভালো কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন। সফরে নিজের অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করার কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করায় সংসদে বিরোধী দলীয় নেতা সহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান বাংলাদেশের সরকার প্রধান। নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। শনিবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদে শনিবার সকালে শুরু হয় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন। শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সাফল্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। এ সফরের মাধ্যমে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবেও নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন তারেক রহমান। জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী সফর ব্যয় সাশ্রয়ের মাধ্যমে নতুন পথ তৈরি করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, on mutual interest, one of non-interference এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। পরে প্রস্তাবটি সমর্থন করে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এ সময় স্পিকার বলেন, এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সহ অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। জাতীয় সংসদের অধিবেশনে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। শনিবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এই তর্ক বিতর্কে জড়ান তারা। এদিকে জামায়াতে ইসলামের এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তাকে হাল জামানার মুফতি বলে কটাক্ষ করেন। জবাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে জামায়াতের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
এদিকে বাজেট অধিবেশনে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। হাল জমানার মুক্তি তিনি আরেকটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতুয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতুয়ার জন্য পটিয়াও যাব না, ফতুয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষরে শ্রম বাজার, অর্থনৈতিক করিডোর, তিস্তা মহাপরিকল্পনা সহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের অনেক প্রাপ্তি হবে। তবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও চুক্তি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে খুব সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত থাকছে আতিকা রহমানের রিপোর্টে। বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার বৈঠকে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর 2 দেশ সফরে শ্রমবাজার, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো নির্মাণ সহ কূটনীতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিবাচক একটা রেজাল্ট আসবে, এটা আমরা সবাই আশা করতে পারি। যে মালয়েশিয়ার ব্যাপারে মূলত আমরা পাবো শ্রম বাজারটা যাতে একটু বাড়ে। চায়না সবসময় আগ্রহ বাংলাদেশের সাথে নতুন নতুন উন্নয়নমূলক প্রজেক্ট করা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা। আমার ধারণা এবারও সেটা হতে যাচ্ছে। ব্যবসা আমার মনে হয় বাড়বে। চায়না যেহেতু আমাদের দীর্ঘদিন যাবত একটা ডেভেলপমেন্ট পার্টনার, সেই জায়গা থেকে চায়নার কাছে সরকারের যে প্রত্যাশা সেটা হচ্ছে গিয়ে এখানকার ডেভেলপমেন্ট কিংবা ইনফ্রাস্ট্রাকচার, এবং এর সাথে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। এখন বাণিজ্যিক ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বাক্ষর হওয়া চুক্তিগুলোতে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে ও দ্রুত বাস্তবায়নে পরবর্তী ধাপে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সফরকে সফল বলবো, কিন্তু সফরের যে উদ্দেশ্য সেগুলোকে আমাদের জাজমেন্ট করতে হলে কিংবা ইভালুয়েট করতে হলে আমাদেরকে আরও সময় দিতে হবে, এবং সরকারের নেক্সট পদক্ষেপগুলো বা নেক্সট মুভগুলো কি হবে তার উপরে নির্ভর করবে বর্তমান সফরের সফলতা। আমরা যদি একটা জিনিস কয়েক মাসে বানাই বা ধরেন 1 বছর লাগিয়ে বানাই, তারা কিন্তু এটা তার চেয়েও কম সময়ে অনেক গতিতে করে, যার থেকে দেশ উপকৃত হয়। আমি আমাদের বর্তমান সরকারকে তাদের দৃষ্টি দিতে বলবো। তাদের জন্য যদি দ্রুত গতিতে আপনি উন্নয়নকে দোরগোড়ায় পৌঁছে দিতে না পারেন, আমাদের বাংলাদেশের যেখানে পৌঁছানো সম্ভব এই ধরনের একটা উন্নত দেশের সাথে সহযোগিতা নিয়ে, তা হতে অনেক সময় লেগে যাবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে সরকারকে সবসময় কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ, চীন ও মালয়েশিয়া সরকার একসঙ্গে কাজ করবে। তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ স্বাধীনভাবে বৈদেশিক নীতি ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে রাজধানীর চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত প্রামাণ্য চিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, মালয়েশিয়া ও চীন 2 দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি করবে না, বরং বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সরকার এবং ওই 2টা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরো বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে। সেই কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট।
কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই 18 কোটি মানুষের বাংলাদেশে এ রোগ প্রতিরোধে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত ৬ষ্ঠ বাংলাদেশ কোরিয়া কিডনি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কিডনি রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর ও সাশ্রয়ী। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে বাংলাদেশ কোরিয়া কনফারেন্স প্রতি বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও জানান ডাক্তার AZM জাহিদ। All the peoples and it should be the collective effort so that we can make a program and the social awareness and very much the involvement of the society to fight against the CKD and so that we can minimize the SRD and then the transplantation. বাসাবাড়ির বর্জ্য অপসারণের বছরে ৩৭০ কোটি টাকারও বেশি আদায় হলেও তা যাচ্ছে একটি সিন্ডিকেটের পকেটে। মূলত সিটি কর্পোরেশনের দায়িত্ব হলেও একটি রিটের কারণে তা হচ্ছে না বলে দাবি প্রশাসকের। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকা ভাগ করে নিয়ে এসব টাকা আদায় করছেন একাধিক ব্যক্তি। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন AR বাদলের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। রাজধানীর গুলশানের ৩২ নম্বর সড়কের এই ভবনটির হোল্ডিং নম্বর ১৪। ৮ তলা এই ভবনের ফ্ল্যাট সংখ্যা ১৪টি, কিন্তু মাসে ময়লা অপসারণ বাবদ দিতে হয় ৩,০০০ টাকা। ওরা মাসিক ৩,০০০ টাকা নেয়। হিসেব অনুযায়ী ১,৬০০ টাকা বেশি। পাশের ১৫ নম্বর ভবনের বাসিন্দাদেরও একই অভিযোগ। ৮টা আমরা পেমেন্ট করি ৫০০ করে, ৪,০০০ টাকা মাসে। ২০ নম্বর ভবনের ম্যানেজারও জানালেন এমন কথা। ১৩টা ফ্ল্যাটে ৫,০০০ টাকা করে বিল দিই। তেমনি আরেকটি প্রতিষ্ঠান বন্ধু ক্লিন সার্ভিস, স্বত্বাধিকারী হিসেবে লেখা মুন্না ও মোনার নাম। বনানী এলাকার স্টার ট্রেডিং ব্লক নম্বর ছাড়াই ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। একই এলাকার MR এন্টারপ্রাইজ টেন্ডার না থাকলেও বোকা বানাতে ব্যবহার করছে ডিএনসিসির ট্রেড লাইসেন্স নাম্বার। কালাচাঁদপুর এলাকার RS সার্ভিস, যার প্রোপাইটার হিসেবে লেখা মোহাম্মদ রমিসের নাম। 18 নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় নিউ ব্রাদার্স এন্টারপ্রাইজ অ্যান্ড ক্লিনার সার্ভিসের প্রোপাইটার মোহাম্মদ হানিফ। শাহ শফি এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। রশিদে থাকার নম্বরে কল দিলে ভাতিজা পরিচয় দেয়া একজন জানান, শফিকুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গোমর ফাঁস করে দেন গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা। নজরুল ইসলাম মনাস ও যুগ্ম আহ্বায়ক গুলশান থানা স্বেচ্ছাসেবক দল। আজিম খান আছে যুগ্ম আহ্বায়ক গুলশান থানা। প্রেসিডেন্ট আছে 19 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল চৌধুরী। তারপর হলো 50 থেকে অর্ধেক লোক আনিস। 50 থেকে ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে মোট হোল্ডিং 3,32,688টি। মোট ফ্ল্যাটের সংখ্যা 20,56,128টি। প্রতিটি ফ্ল্যাটে গড়ে 200 টাকা করে আদায় হলে মাসে 30 কোটি 84 লাখ টাকা। বছর হিসেবে যা প্রায় 370 কোটি টাকা। 100 টাকা করে বেশি আদায় করা হলে বাড়তি আদায় করা হয় 185 কোটি টাকা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের যে ময়লা আবর্জনা কালেক্ট করা হয় সেটা আপাতত আমরা করছি না। আমি বিষয়টা খতিয়ে দেখে এটা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নেব। ময়লা অপসারণের নামে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ঢাকা উত্তরের বাসিন্দাদের। AR বাদল, RTV, ঢাকা। কিশোরগঞ্জে পাগলা মসজিদের 13টি দান বাক্স থেকে মিলেছে 43 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা। গণনার সবশেষ তথ্য অনুযায়ী 14 কোটি 70 লাখ টাকা পাওয়া গেছে। এখনও চলছে গণনার কাজ। সব টাকা গুনে শেষ করতে রাত 8টা বেজে যেতে পারে বলে ধারণা মসজিদ কমিটির। দিনভর পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রায় 600 মানুষ টাকা গণনা করছেন। এদিকে এবার দানবাক্সে হাদি হত্যার বিচার ও 2030 সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে চিঠিও মিলেছে।
অনেকে স্বর্ণ দেয়, অনেকে সোনা চান দেয়, অনেকে আংটি দেয়, অনেকে নাকফুল দেয়, অনেকে সিটি দেয় আর কি। অনেকে সিটি দেয় যে এরকম যে 5 টাকা থেকে ধরে 1000 টাকা পর্যন্ত পাইছি। সৌদি আরব, কুয়েত এবং আমেরিকান ডলার টাকা আমরা পাইছি। প্রতি 3 মাস পরে পরে খোলা হয়, যখন আমাদের ঘোষণা হয় যে তোমরা যাবে, যে তোমাদের মানে সুযোগ হয়েছে যাওয়ার মতো, তো আমরা একটা উৎসবের মতো মনে করি। ঈদ যেমন আমাদের কাছে একটা আনন্দের মতো বিষয় হয়। এবার ভেনেজুয়েলার ভূমিকম্প প্রসঙ্গ। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় 1000-এ পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। উদ্ধার কাজে ধীর গতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লা গুয়াইরা ও রাজধানী কারাকাস। শত শত বহুতল ভবন ধসে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষের প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় 3500 মানুষ। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট দেখা গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। নিখোঁজ 50,000 মানুষের খোঁজে খালি হাতে কংক্রিট সরাচ্ছেন স্থানীয়রা। আটকা পড়াদের বাঁচাতে আর্তনাদ করছেন স্বজনরা। মার্কিন সংস্থার আশঙ্কা মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। সরকারি সহায়তা ধীর গতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের ওপর ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। ধ্বংসস্তূপ পরিদর্শনে গেলে দুইধ্বনি দেয়া হয় তাকে। এই দুর্যোগের মধ্যেই 4.9 মাত্রার নতুন আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর উপকূল। মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত 2 শতাধিক আফটারশকের রেকর্ড করা হয়েছে। তবে দেশের তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিরাপদ রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বিপর্যয় সামাল দিতে যুক্তরাষ্ট্র, স্পেন ও মেক্সিকো সহ 17টি দেশের উদ্ধারকারী দল মাঠে নেমেছে। ওয়াশিংটন $150 মিলিয়ন সহায়তার পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর দিয়ে সন্ধান অব্যাহত রেখেছে দেশটির ফায়ার সার্ভিস। দীর্ঘ অর্থনীতি সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই প্রাকৃতিক বিপর্যয়কে চরম পরীক্ষা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। এই মানবিক সংকট এড়াতে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত সহায়তাই দেশটির একমাত্র ভরসা বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমরুল হাসান, RTV। যে কোনো অবস্থায় চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরকারের প্রথম বিদেশ সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী জানিয়ে মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতেই সমঝোতা হয়েছে, যা সরকারের বড় সাফল্য। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু সুবিধা করতে পারল বাংলাদেশ, তারই খতিয়ান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। সফরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ। আর এই লক্ষ্যে শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু করবে তারা, যার মাধ্যমে তিস্তা নদীর অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত করিডোর নির্মিত হলে বাণিজ্যের খরচ ও সময় কমে আনবে বলে জানান মন্ত্রী। মায়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে সেগুলোর থেকে বাংলাদেশের ছোট জাহাজে বা লাইটার এসে আমরা বাংলাদেশে আনতে পারি কিনা, তাহলে এই যে টাইম টু মার্কেট এন্ড কস্ট টু মার্কেট অনেক কমে যাচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী 2 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এদিকে আগামী 18 মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু হবে আগামী মাসেই, জানান বিডার চেয়ারম্যান। বিভিন্ন সেক্টর থেকে বেশ কয়েকটি সেক্টরের নাম বলি, রিনিউয়েবল এনার্জি অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, টেক্সটাইল এন্ড গার্মেন্টস, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ইন্ডাস্ট্রি, সো মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং। আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। সেই সঙ্গে আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একমত হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ব্যাপ্তি এবং গভীরতা এটা এস্টাবলিশ করা যায়। রুদ্র রফিক, RTV, ঢাকা। কমিশনের খাত হিসেবে নেয়ার কারণে মালিকপক্ষ লাভবান হলেও বিমা কোম্পানিগুলো দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিমা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিমা খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী করার তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাবমূর্তির সংকট বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা। সময় মতো দাবি পরিশোধ না করায় এই খাত থেকে গ্রাহকরা আস্থা হারিয়েছেন বলেও মনে করেন তারা। সবগুলি বিষয় উনি আলোকপাত করেছেন। প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার কিন্তু বিমার গ্রাহক না পাচ্ছে এবং বিমার কোম্পানিগুলো ঠিকমতো ব্যবহার করছে না, যার ফলে আমাদের অপচয় হচ্ছে এবং সেটা অনেক সময় আপনার কারোর সুবিধা দেওয়ার ক্ষেত্র হিসাবে গড়ে উঠছে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের অধিকার নিশ্চিত করতে পারে হচ্ছে রেগুলেটরি বডি। আমাদের যে রেগুলেটরি বডি আছে সে এতদিন যেভাবে ছিল এই রেগুলেটরি বডি ফাংশন করেনি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ চালিত গাড়ির জন্য নানা সুবিধার কথা বলা হলেও চার্জিং সুবিধা না থাকায় এর ইতিবাচক ফল আসবে না বলে মনে করে ঢাকা চেম্বার অফ কমার্স। রাজধানীতে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত সেমিনারে চেম্বার সভাপতি তাসকিন আহমেদ বিদ্যুৎ চালিত বাসের জন্য ডিপোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রাথমিকভাবে এ খাতে বিনিয়োগের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগামী 5 বছরের জন্য ঢাকা চট্টগ্রামের শপিং মলগুলোতে চার্জিং স্টেশন রাখার দাবি জানান। পাশাপাশি সব শিক্ষার্থীদের বিদ্যুৎ চালিত স্কুল বাস ব্যবহারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান তাসকিন আহমেদ। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাস্তায় এবং যাদের অলরেডি বিল্ডিংস আছে, শপিং মলস আছে, একটা কংক্রিট স্ট্র্যাটেজি লাগবে যে প্রত্যেকটা পার্কিং লটে মিনিমাম 20% অথবা 10% আপনার চার্জিং ফেসিলিটি রাখতে হবে। ইতালির রাজধানী রোমে নোয়াখালীর এক পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সংবাদে কোম্পানিগঞ্জে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আশপাশের প্রতিবেশী ও নিহতের আত্মীয়স্বজনরা বাড়িতে জমায়েত হয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে সকালে নিহত কামালের গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড় করতে থাকেন। এই হত্যাকাণ্ডে তদন্তপূর্বক সঠিক বিচার ও দোষীদের ফাঁসি দাবি করেছেন নিহত কামালের বাবা। ইতালির সময় রাত 9টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি বলে উল্লেখ করা হয়। বলা হয়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 615 শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত 93 শিশুর প্রাণ গেছে। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 708 শিশুর। তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত মোট উপসর্গজনিত হাম রোগীর সংখ্যা 98,266 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 11,594 জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 78,287 জন। দেড় যুগেরও বেশি সময় ধরে যে গুম খুন হয়েছে তা বন্ধে শক্ত মানবাধিকার কমিশন প্রয়োজন বলে জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি।
সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে 12তম মানবাধিকার কনফারেন্সে তিনি কথা বলেন। এ সময় বক্তারা মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গুম এমন একটা চরম মানবাধিকার লঙ্ঘন, সেটাতে যে একজন ব্যক্তিকে তুলে নিয়ে যে শুধুমাত্র তাকেই যে টর্চার করা হয়েছে, তার সাথেই যে এই লঙ্ঘনটা হচ্ছে সেটা আসলে ধ্বংস করে দেয় পুরো পরিবারকে। এখনো পর্যন্ত আমাদের জন্য, কারণ এই বিচার কাজগুলো খুব বেশি সহজ না যখন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়, কারণ তাদের সবচেয়ে বড় এটাই ছিল যে এভিডেন্সগুলো নষ্ট করা। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম আসর। বাংলায় জাগি ভরপুর স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধন চলবে 30 জুলাই পর্যন্ত। চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য রয়েছে 10 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। পাশাপাশি প্রথম 10 জন পাবেন ল্যাপটপ, বই ও বইয়ের আলমারি। শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মোট 21 পর্বের এই প্রতিযোগিতা চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।